এখন আমরা কি শিখবো? এতদিন আমরা কি শিখছি? এতদিন টুলস এর কাজ শিখছি, বিভিন্ন ধরনের প্যানেলের কাজ শিখছি, বিভিন্ন এফেক্টের কাজ, যা যা আছে যতটুকু আমরা শেখার আমরা শিখেছি। এখন মনে করেন আমি এই ডিজাইনটা করেছি, আমি অনেক কষ্ট করে এই ডিজাইনটা করেছি, যেভাবে হোক আমি করেছি, আপনি করেছেন, মনে করেন আপনি এটা ডিজাইনটা করেছেন। করার পর এই ডিজাইনটা এখন আমরা কিভাবে আমার ক্লায়েন্টের জন্য রেডি করব, তাই না? অবশ্যই এই ডিজাইনটাকে অবশ্যই আগে কি করবেন, ক্লায়েন্টের জন্য রেডি করার আগে অবশ্যই ডিজাইনটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। করার পর আপনি এডিটে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেনার আছে। না না, আগে বলি, অবশ্যই ডিজাইন করার আগে এই ডিজাইনটার একটা কপি রেখে দিবেন। কোনো কারণে ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতে আবার বলতে পারে যে ভাই আমি এটা আবার এডিট করে দেন। অবশ্যই এটাকে কপি রাখার জন্য কি করবেন, এই ডিজাইনটাকে কপি রাখার জন্য অবশ্যই ফাইলে যাবেন, যাওয়ার পর সেভ অ্যাজ এ টেমপ্লেট, এটা সেভ অ্যাজ এ টেমপ্লেট করে রাখবেন। আমি সেভ অ্যাজ গেলাম, টেমপ্লেট করে রাখলাম, গিয়ে আমার একটা ডেস্কটপে যে কোনো একটা ফাইলে গেলাম। এখানে কেউ হয়তো কেউ কিছু প্র্যাকটিস করছে নাকি, এখানে যাই, যাওয়ার পর আমরা আমাদের একটা লিখি যে আমার ক্লায়েন্টের জন্য রেডি করতেছি, ক্লায়েন্ট ফাইল ফরম্যাট। ক্লায়েন্ট ফাইল ফরম্যাটের এখানে একটা ফোল্ডার তৈরি করছি, এখানে আমি লিখবো ডিজাইনের নাম, লিখবো কি যে হচ্ছে র ডিজাইন, র ডিজাইন, ডিজাইন, আমার স্পেলিং ভুলে একটু ক্ষমা টমা করে দিয়ে, র ডিজাইন টেমপ্লেট। অবশ্যই এখানে টেমপ্লেট লিখবেন। টেমপ্লেট লিখার টেমপ্লেটে সেভ করার আগে অবশ্যই দেখবেন যে এখানে এক্সটেনশনে এআইটি আছে কিনা। এআইটি মানে হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর টেমপ্লেট। আমি টেমপ্লেটে সেভ করলাম, ঠিক আছে। এবার আসেন টেমপ্লেটে সেভ করার সুবিধা কি। এখন আমি আবার যাব, টেমপ্লেটে সেভ করলাম, ঠিক আছে। এখন আমি ওপেন করব, কোথা থেকে ওপেন করব, এই যে র ডিজাইন টেমপ্লেট থেকে আমি এটা ওপেন করব। এটা একটা বিষয় লক্ষ্য করেন, এখানে র ডিজাইন টেমপ্লেট লেখা আছে, কিন্তু আমি কিন্তু ওপেন করতেছি, দেখেন ওপেন করার পর আপনি কি লক্ষ্য করেন সেটাকে দেখেন। ওপেন করলাম, অলরেডি এটা আমার আছে বলে ঝামেলা করতেছে, আমি এটা কেটে দিই, হ্যাঁ। এটা দেওয়ার পর আমি ফাইলে যাব, ওপেন করব, আমি এখান থেকে এই ডিজাইনটা, এই টেমপ্লেটটা ওপেন করব। দেখেন টেমপ্লেট ওপেন করার পর আমার তো ওই টেমপ্লেটের নামে ওপেন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমাকে কিন্তু সে নাম দিছে কি আনটাইটেল 3। তার মানে প্রতিবার যখন আপনি ওই টেমপ্লেট থেকে একটা ডিজাইন আনবেন, প্রতিবার আপনাকে এরকম একটা টেমপ্লেট সে দিবে। আপনি যেখানে এডিটও করেন আপনার টেমপ্লেটে কোনো এফেক্ট পড়বে না, বুঝছেন? আপনার টেমপ্লেট যেমন করে রাখছেন তেমন করাই রাখা থাকবে। এবার আসেন টেমপ্লেট আপনি এখান থেকে একটা আনবেন, আনার পরে এটা আবার সেভ করবেন, সেভ অ্যাজ, এখানে লিখবেন যে এআই প্রিন্ট ফাইল, প্রিন্ট ফাইল, মানে আপনি এটা প্রিন্টিং এর জন্য বানাচ্ছেন। অবশ্যই এই ফাইল আর আসে অবশ্যই ইলাস্ট্রেটর সিসি লিগেসি দিয়ে নেবেন। সিসি লিগেসি দিলেন, দেওয়ার পর ওকে, ওকে, ঠিক আছে। এই এআই ফাইলটা আপনি প্রিন্টিং এর জন্য পাঠাবেন, অবশ্যই প্রিন্টিং এর জন্য পাঠানোর আগে আপনি আগে দেখে নেবেন আপনার কালার মোড ঠিক আছে কিনা। ফাইলে যাবেন, কালার মোডে যাবেন, দেখবেন যে সিএমওয়াই কে কালার মোড আছে কিনা, এটা অবশ্যই চেক করবেন। করলাম, চেক করার পর অবশ্যই আমি দেখবো আমার ব্লিড দেওয়া আছে কিনা, ব্লিড দেওয়া আছে, তাই না? কালার মোড চেক করলাম, ব্লিড চেক করলাম। এবার হচ্ছে আমার যত ধরনের এই ডিজাইন এফেক্ট আছে সেই এফেক্ট, মনে করেন কোনো কারণে আমি ডিজাইনের মধ্যে এফেক্ট আমার আছে, এফেক্ট থাকার পরে এডিটে যাবেন, গিয়ে ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেন করে দিবেন। অবজেক্টে যাই, এই যে অবজেক্টে যাবেন, ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি করে দিবেন, তারপরে সব ওকে দিয়ে দিবেন। তার মানে হবে কি, যখন আপনি ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি করে দিলেন আপনার যত ধরনের এখানে ইফেক্ট দেওয়া ছিল সেই ইফেক্ট গুলো আনলিঙ্ক হয়ে গেল, তাই না? কারণ আমরা তো লক্ষ্য করেছি যে ইফেক্ট থাকলে আমি যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে দেখবেন যে এখানে আমার কত ধরনের, কত শেপ, কত ধরনের ইফেক্ট দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে প্রচুর ইফেক্ট আছে এখানে, বা এখানে অনেক কিছু আছে যেগুলা ট্রান্সপারেন্সি হয়ে গেছে, ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, এগুলো সব আমার ডিজাইনে এখন প্রিন্টিং এ চলে যাবে। কিন্তু আপনি যদি ফ্ল্যাটেন না করতেন তাহলে কিন্তু এই যে আপনার ইফেক্ট গুলো বসাইছেন সেই ইফেক্ট গুলো সে
দিত না, সে বেসিক র র ইমেজ বা র ইয়া সে প্রিন্ট করতো, সেই ইফেক্ট গুলোকে প্রিন্ট করতো না। করার পর এখন আমি কালার মোড দেখলাম, আমি ব্লিড দেখলাম, আমি ট্রান্সপারেন্সি করলাম, এবার হচ্ছে আমার যত ধরনের ফন্ট আছে এখানে, আমি যত ধরনের ফন্ট ব্যবহার করছি এই ফন্ট গুলোকে মনে করেন আমি এখানে অবশ্যই আমি যদি ট্রান্সপারেন্সি করে ফেলছি এখানে আমি লিখি বাংলাদেশ লিখি। এটা একটা ফন্ট না? এই ফন্টটাকে যদি আপনি আউটলাইন না করেন, এই ফন্টটাকে অবশ্যই আপনাকে শেপে কনভার্ট করতে হবে। আচ্ছা থাক, আমার ভুল ধরেন কেন? এটাকে হচ্ছে এটা আপনি যেটা লক্ষ্য আমি দেখাতে চাচ্ছি সেটা না দেখে আমার এখানে যাচ্ছে না। আচ্ছা নেন, ঠিক করে দিলাম। তাহলে হচ্ছে কি, এই বাংলাদেশ লেখাটা একটা ফন্টে আছে তাই না? অবশ্যই ফন্টটাকে আপনার আউটলাইনে কনভার্ট করতে হবে। কোনো কারণে আপনি এই ডিজাইনটা দিলেন, ফন্টটাকে আউটলাইন করলেন না, আপনার এই ফন্টটা আপনার ইলাস্ট্রেটরে আছে কিন্তু এই ফন্টটা যে প্রিন্ট মিডিয়াতে যাবে তাদের পিসিতে নাও থাকতে পারে। তাহলে হবে কি, যদি এই আপনার এই ফন্টটা সে তাদের পিসিতে না দেখায় তাহলে তো ফন্টটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না? ফন্টটা সব ডট 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 দেখাবে, ফন্টই আসবে না। তার মানে অবশ্যই ফন্টটাকে ডিজাইন করার আগে আউটলাইনে কনভার্ট করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন করবেন অথবা শিফট কন্ট্রোল ও দিবেন। ঠিক আছে, এখন আমি আউটলাইন করলাম, দেখেন এটা কিন্তু আমার ফন্ট না, এটা কিন্তু শেপে কনভার্ট হয়ে গেছে, আমি চাইলে এটাকে আর এডিট করতে পারবো না, তাই না? এটা শেপে কনভার্ট হয়ে গেছে। তার মানে অবশ্যই প্রিন্টিং আপনি প্রিন্ট ফাইল তৈরি করার আগে অবশ্যই যত ধরনের ফন্ট আছে সবগুলোকে কি করবেন, আউটলাইন মোডে করে নেবেন। আমার সবকিছু করা রেডি করা শেষ, এখন আমি যাব ফাইলটাকে সেভ করবো। এখন আমি সেভ করার আমি এখানে দেখেন এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্টে তিন ধরনের অপশন আছে, একটা হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ, সেভ অ্যাজ, সেভ ফর ওয়েব। আপনি যদি চান এই ডিজাইনটাকে আপনি চাচ্ছেন ফেসবুকে দিবেন, ফেসবুকে আপলোড দিবেন, তাহলে অবশ্যই কি করবেন, এক্সপোর্টে যাবেন, যাওয়ার পর সেভ ফর ওয়েব লেগেসি যাব। ওয়েব, ওয়েবের জন্য আমাকে কিছু সে, এটা অনেক বড় হয়ে গেছে, দুইটা পিসি তো এখানে ঝামেলা করতেছে। আমি এটাকে ছোট করি, দাঁড়ান, এটা আসছে। যখন আসবে তখন আপনি এখানে দেখবেন, এখানে দেখবেন আমরা কিছু ফাইল ফরম্যাট দেওয়া আছে। ওয়েবে আমাদের কি কি ফাইল ফরম্যাট সাপোর্ট করে, জিপ ফাইল সাপোর্ট করে, দেখবেন যে অ্যানিমেটেড কিছু ধরনের ইয়া পাওয়া যায়, অ্যানিমেটেড কিছু হচ্ছে ইমোজি পাওয়া যায়, অ্যানিমেশন হচ্ছে। আপনি গিফ ফাইলেও কনভার্ট করতে পারেন, এখানে গিফ ফাইল আছে দেখেন, গিফ বলে না জিপ বলে জানি না, আপনারা এটা দেখবেন। এখানে জিপ ফাইল কনভার্ট করতে পারেন, জেপিজি আছে, পিএনজি আছে, তাই না? এখন হচ্ছে এই তিন ফাইল ফরম্যাটই শুধু ওয়েবে সাপোর্ট করে, তাই না? এখন আপনি যদি চান জেপিজি হাই কোয়ালিটিটা নিতে পারেন, জেপিজি মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি সেটাও নিতে পারেন, লো কোয়ালিটি 10% কোয়ালিটি দিচ্ছে, হ্যাঁ। আর জেপিজি মিডিয়ামটা দেখেন 30% কোয়ালিটি দিচ্ছে, আর হাইটা কত পার্সেন্ট দিচ্ছে, 80% কোয়ালিটি দিচ্ছে। তাহলে আপনি এটা নিলেন, জেপিজি নিলাম, হাই নিলাম, এখানে কোয়ালিটিটা চাইলে আপনি আরো বাড়াই দিতে পারেন, ম্যাক্সিমাম কোয়ালিটি দিচ্ছেন। এখন বাকিগুলো এইভাবে থাকলো, আপনি চাইলে এখান থেকে আপনার সাইজ, ডিজাইনের সাইজটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এগুলোতে হাত দিবেন না, আগে সাইজ সব রেডি করে রাখবেন, এমন সেভ দিবেন। কোথায় সেভ করব, আমি যে ক্লায়েন্ট ফাইল ফরম্যাটে গিয়ে লিখবো যে ডিজাইন, ক্লায়েন্টের যদি কোম্পানির নাম থাকে বা পোস্টারের নাম থাকে সেই পোস্টারের নাম দিয়ে লিখবেন যে ফর, এটা লিখবেন যে জেপেগ ফাইল লিখবেন, জেপেগ ফাইল করলাম না, জেপেগ ডিজাইন জেপেগ। একইভাবে আবার ফাইলে যাবেন, গিয়ে এক্সপোর্টে যাবেন। এবার হচ্ছে আমি চাচ্ছি পিএনজি আর জেপিজির মধ্যে আপনার পার্থক্য বোঝাই, কেমনে বুঝাই, এখানে তো এটা ইয়া, আচ্ছা দাঁড়ান এটা লোগো নিয়ে আসি, ওপেন, কোথায় আছে অ্যালট্রাস লার্নিং এর লোগো কোথায়? তো আমি এখান থেকে লোগো নিয়ে আসি, যে অ্যালট্রাস লার্নিং এর লোগোটা নিয়ে আসলাম, এখানে একটা লোগো আছে বুঝছেন,
এই লোগোটা দেখেন, লোগোটাকে আমি আগে একটু প্লেস করে নেই মাস্টার আর্টবোর্ডে বরাবর। অবস্থা খারাপ করে দিচ্ছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, করার পর এখন এটাকে অ্যালাইন করে নিয়ে মাঝ মাঝ নিয়ে এখন আমি চাচ্ছি এই লোগোটার পিএনজি ফাইল আনতে। পিএনজি ফাইল হচ্ছে এমন একটা ফাইল, পিএনজি ফাইল আনার জন্য আপনার অবশ্যই কি করতে হবে, কোনো কিছুতে সিলেক্ট থাকা না থাকা অবস্থায় আপনার এখানে প্রপার্টিস প্যানেল করি, প্রপার্টিস প্যানেল পেয়েছি। প্রপার্টিস প্যানেলে অবশ্যই এইটা ক্লিক করে নেবেন। হ্যাঁ, এটা ক্লিক করলে হবে কি, বুঝাবে যে এই লোগোটা আপনার, এর ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, ব্যাকগ্রাউন্ডে না সাদা কালার আছে না লাল কালার আছে, কোনো কালারই নেই, শুধু লোগোটা আছে। আমি ফাইলে যাব, গিয়ে সেভ ফর ওয়েব করব, এখানে আমি পিএনজি দিব। পিএনজি অবশ্যই পিএনজি 24টা দিবেন, তাহলে হাই কোয়ালিটির পিএনজি পাবেন। দিলাম, দেওয়ার পর বাকি সব ঠিক থাকলো, সেভ করলাম। সেভ করার পর এখানে লিখবো ডিজাইন পিএনজি, মনে করেন এটা আমি ক্লায়েন্টের জন্য করতেছি। ওকে, সেভ করে দিলাম। এবার আসেন এটা করার মানে কি। এখন দেখেন আমি ওই ফাইলটা যদি প্লেস করি, কোনো ডিজাইন কোনো ইমেজ যদি চান এর মধ্যে আনতে, অবশ্যই প্লেস এর মাধ্যমে আনবেন। প্লেস প্লেস করলাম, করার পর আমার ওই ডিজাইনটা কোথায় রাখছি, ডেস্কটপে রাখছি, ডেস্কটপ ফোল্ডার, ফাইল ফোল্ডার, এই যে এই যে প্লেস করলাম। দেখেন এটা কিন্তু আমার যে অবশ্যই কোনো ডিজাইন আনলে এটাকে অবশ্যই এমবেড করে নেবেন। দেখেন আমি যে আমি যে এই ইয়াটা আনছি, লোগোটা আনছি, দেখেন লোগোর কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার উপর রাখতেছি আমি এখানে যদি পিছনের যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, যার উপর রাখতেছি সে তার শুধু তারই কালারটা পিছনে যাচ্ছে। আমি কালার চেঞ্জ করি, দেখেন আমার লোগোটা সেম অবস্থায় আছে। এটাকে বলে পিএনজি লোগো। হ্যাঁ, পিএনজি, পিএনজি তে শুধু সেইটাই শুধু থাকে, তার পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, বুঝছেন? এটা হচ্ছে পিএনজি। তাহলে সেভ এক্সপোর্ট অ্যাজ, আমরা ওয়েব করলাম, পিএনজি জেপিজি জিপ যেভাবে আপনি পারেন করতে। জিপ ফাইল নরমালি হচ্ছে ভিডিওর জন্য করা হয়, অ্যানিমেটেড ভিডিও, ছোট্ট একটি অ্যানিমেটেড ভিডিও 2 সেকেন্ডের, ওটাকে আপনি জিপে কনভার্ট করতে পারবেন। ইমেজকে করা যায় কিনা জানি না, আপনারা দেখবেন। এবার ফাইলে যাব, আবার কি এক্সপোর্টে যাব। এতক্ষণ আমরা সেভ ফর ওয়েব লেগেসি করছি, তাই না? এখন আমি সেভ এক্সপোর্ট অ্যাজ করব। এক্সপোর্ট অ্যাজ করলে আপনাকে কিছু অপশন দিবে। আপনি এক্সপোর্ট অ্যাজ গিয়ে আপনি কিছু ফাইল ফরম্যাট পাবেন। আমরা নর্মালি এখানে পিএনজিটাও করতে পারি, জেপিইজিটাও করতে পারি, হ্যাঁ, ফটোশপ ফাইলও কনভার্ট করতে পারি, এসভিজিতেও করতে পারি। এসভিজি হচ্ছে এসভিজি হচ্ছে আপনার ইলাস্ট্রেটর একটা ফাইল ফরম্যাট, যেটা হচ্ছে আপনার পিএনজির মতো কাজ করে, ঠিক আছে, মানে যার কিছু ব্যাকগ্রাউন্ড থাকে না, কিছু থাকে না, এবং এটা স্কেলেবল। আপনি চাই, পিএনজি ফাইল হচ্ছে স্কেলেবল না, পিএনজি ফাইল হচ্ছে এক ধরনের রাস্টার ইমেজ। রাস্টার ইমেজকে কি করা যায় হচ্ছে ছোট বড় করলে নষ্ট হয়ে যায়, পিক্সেলেট হয়ে যায়। এসভিজি করলে, এখন আমি এসভিজি তে যদি সেভ করি, ওই ফাইলটা এসভিজি তে সেভ করলাম, ওকে, ওকে সব ওকে দিলাম, দেওয়ার পর আমি এক্সপোর্টিং হচ্ছে, আমি ওপেন করব, ওই ফাইলটাকে ওপেন করবো, এই যে এসভিজি ফাইলটাকে ওপেন করবো, এটা ওয়েব ফাইল। ওয়েবে গেলে নট রেসপন্সিভ দেখাচ্ছে। অনেক ধরনের ইফেক্ট চলে আসছে। এটা হচ্ছে আমার এআই, এটা এই যে এসভিজি ফাইল, ঠিক আছে, এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটর ফাইল না, এটা এসভিজি ফাইল, এসভিজি তে কনভার্ট হয়ে গেছে। আপনি এটাতে চাইলে এডিট করতে পারেন। এসভিজি হচ্ছে ইলাস্ট্রেটর একটা ফাইল। হ্যাঁ, আপনি যত কিছু সেভ অ্যাজ করবেন সব ইলাস্ট্রেটরের ফাইল, এই যে সেভ অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ করবেন সব এটা ইলাস্ট্রেটরে। আপনি এই ফাইলগুলোকে ইলাস্ট্রেটরে আপনি এডিট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। এই ফাইলগুলো সেভ আছে, কোরেল রো, রিয়েল বিডব্লিউও আছে, অটোডেস্ক, সিএসএস ফাইল আছে, জেপিইজি আছে। এখান থেকে আপনি ফটোশপ ফাইলও নিতে পারেন। ফটোশপ করলাম,
ফটোশপ ফাইলে করলে হয় কি, এই ফাইলটা আপনি ফটোশপে আবার ওপেন করতে পারবেন, বুঝছেন? রাইটিং ফটো এগুলো অনেক বড় ভারী ফাইল, তো সময় নিচ্ছে আর কি। তাই এভাবে আপনি এখান থেকে সেভ অ্যাসে গিয়ে এভাবে কাজ করতে পারেন। সেভ অ্যাসে হচ্ছে সবগুলো হচ্ছে এডিটেড ফাইল, এগুলোতে আপনি এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের ইয়া করতে পারবেন। এবার হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন। এক্সপোর্ট ফর স্ক্রিন এমন একটা জায়গা, আমি যদি চাই শুধু এই ভর্তি চলছে, আমি সবগুলোকে আনগ্রুপ করে দিই। আমি যদি চাই এই ভর্তি চলছে এই লেখাটাকে, সব ভেঙে গেছে, নষ্ট করে ফেলছি ইমেজটাকে। আচ্ছা যাক, এটাকে আমি চাই শুধু এই আমার এত বড় স্ক্রিনের, আমি যদি চাই এটাকে শুধু আমি কি করব, এক্সপোর্ট করব। তাহলে ফাইলে যাব, গিয়ে এক্সপোর্টে যাব, গিয়ে এক্সপোর্ট ফর স্ক্রিনে যাব। এখন আর্টবোর্ড দেখবো, দেখেন এখানে আর্টবোর্ডে আমার পুরো আর্টবোর্ডটা ধরছে, পুরো আর্টবোর্ডে যতটুকু আছে তত অ্যাসেটে গিয়ে এই যে অ্যাসেট প্যানেল আছে, এখান থেকে আপনি কি করবেন, উইন্ডোতে যাবেন, যাওয়ার পর অ্যাসেট প্যানেল দেখবেন, এই যে অ্যাসেট এক্সপোর্ট। এই অ্যাসেট এক্সপোর্ট হচ্ছে মানে আপনার ডিজাইনের মধ্যে যত ধরনের অ্যাসেট আছে সেগুলোকে আপনি একটাকে বিভিন্ন মনে করেন এইটাকে আমি এক্সপোর্ট করব। অ্যাসেট এক্সপোর্টে গিয়ে এটা ক্লিক করার পরে আপনি এখানে কত গুণ বড় চাচ্ছেন, এটা কি 2 গুণ বড় চাচ্ছেন না 4 গুণ বড় চাচ্ছেন সেটা করতে পারেন, অথবা রেজুলেশন দিতে পারেন। রেজুলেশন আপনি অবশ্যই ওয়েবের জন্য দিলে 72 দিবেন, প্রিন্টিং এর জন্য দিলে এখানে শুধু 72টাই দিচ্ছে, চাইলে 300 দিতে পারেন। এখানে 300 দিলেন, 300 পিপিআই দিবেন, প্রিন্টিং এর জন্য 300 পিপিআই, আর ওয়েবের জন্য দিলে মাত্র 72 পিপিআই। 72 এমনি একসাথে আপনি অনেকগুলো ফাইল ফরম্যাট একসাথে রেডি করতে করতে পারবেন, বারবার আপনাকে ওয়েব ফর ইয়েতে গিয়ে বারবার করার লাগবে না। তাহলে আমি এখানে কি করবো, একটা জেপিইজি ফাইল দিব, গিয়ে আবার অ্যাড স্কেল ক্লিক করবো, গিয়ে এখানে আমি এখন দিব এখানে পিএনজি ফাইল, এটাকে আমি কোনো দিলাম না, 0 দিলাম, এখানে 2x না করে আগের অবস্থায় দিব। 1x দিব এটা, আমি আবার নিব এখান থেকে, আমি আবার চাইলে অন্য এসভিজি পিডিএফ ফাইল নিতে পারবো। পিডিএফ ফাইল এখানে, এটা পিডিএফ ফাইল। হুম, কিছু বলছেন? এখানে পিডিএফ ফাইলের অপশন দেখাচ্ছে না, তো এখানে আমি কোন ফাইল নিব, পিএনজি, জেপিজি, পিডিএফ, এসভিজিটা নিব। এখানে শুধু জেপিজি আর পিএনজির অপশন দিচ্ছে, কারণ এটা একটা ইমেজ তো, এই কারণে শুধু জেপিজি আর পিএনজির অপশন দিচ্ছে। দেওয়ার পর এগুলা নিলেন, নেওয়ার পর এখন আপনি যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে যাবেন, যাওয়ার পর এক্সপোর্ট ফর স্ক্রিনে যাবেন, এই যে অ্যাসেট ফর export asset independently for of artwork. All asset the artboard এর asset ইয়া করবে। তাহলে এতটুকু বুঝছেন কিনা, সেভ অ্যাজ মানে আপনি এক্সপোর্ট করতে পারতেছেন জেপিজি, পিএনজি, পিডিএফ, এবং একইভাবে আপনি সেভ অ্যাজ থেকেও কিন্তু ইয়া করতে পারতেছেন। সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে কিন্তু অনেক ফাইল ফরম্যাট পাচ্ছেন, দেখেন এআই ফাইল পাচ্ছেন, পিডিএফ পাচ্ছেন, ইপিএস, এআইটি, এসভিজি, এসভিজি জেড, এগুলা সব এখান থেকে পাচ্ছেন। তো আপনার যে যে ফাইল দরকার, হয় আপনি পাবেন সেভ অ্যাসে, না হয় পাবেন এক্সপোর্টে। আপনি জেপিজি পিএনজির জন্য আপনি হচ্ছে কোথায় যাবেন, এক্সপোর্ট যাবেন, এক্সপোর্ট অ্যাজ ওয়েব লেগেসিতে যাবেন, ওয়েব ওয়েব লেগেসি। এবার আসেন, আপনি আপনার ক্লায়েন্টকে চাচ্ছেন, আমি আবার একটা ফাইল ওপেন করি, ওপেন রিসেন্ট ফাইল, এখানে যাই, এই ফাইলটা মনে করেন আপনি চাচ্ছেন, আমি এখানে কিছু ফন্ট লিখি, এখানে কিছু ফন্ট আমার আছে মনে করেন, আমি চাচ্ছি এই ফাইলটা আমি ক্লায়েন্টকে দিব। আমি অলরেডি একটা আমরা টেমপ্লেট রেডি করে রাখছি না, সেই টেমপ্লেট থেকে একটা ফাইল নিয়ে আসবো। টেমপ্লেট রেডি করার সময় অবশ্যই কোনো কিছু নষ্ট করবেন না, না ইফেক্ট নষ্ট করবেন, না ফন্ট নষ্ট করবেন, কোনো কিছু নষ্ট করবেন না, সব কিছু র ফাইলটা রেখে দিবেন আগে। তারপর ওইখানে টেমপ্লেট আমি এটা ওইখান থেকে না আনে কন্ট্রোল নো, আমি ওইখান থেকে নিয়ে আসি, তাহলে ওইটাই সুবিধা হবে। এই যে আমি এখানে টেমপ্লেট রেডি করছি না, এখানে কোনো খাত দিবেন না, যা ডিজাইন শেষ করবেন সব টেমপ্লেট হিসেবে রেডি রাখবেন। তারপর টেমপ্লেট থেকে একটা ফাইল নিয়ে আসবেন, টেমপ্লেট থেকে আমাকে নতুন একটা ফাইল দিল, ফাইল দেওয়ার পর
এই ফাইলটা দেওয়ার পর এটা এটা যদি আমি প্রিন্টিং এর জন্য আগে রেডি করছি, এই কারণে হচ্ছে এই ডিজাইনটা আউটলাইন করা আছে। আমি মনে করেন এখানে আউটলাইন করা নেই, এগুলো সব ফন্টে আছে। তাহলে আমি এখানে আরেকটা ফন্ট লিখি, মনে করেন এই ফন্টটা আছে, এখানে আছে মনে করেন। আমি চাচ্ছি এই ফন্ট সহ আমি ক্লায়েন্টকে পাঠাবো, ক্লায়েন্ট যেন ফন্টটাও পায়, সবই পায়। এখন এটা কি কোনো ফাইলে যাব, গিয়ে আগে সিলেক্ট করতে হবে, ফাইলে যাব, গিয়ে প্যাকেজ দেখাচ্ছে না কেন? র ফাইল নিতে হবে, র ফাইল ওপেন, এই ফাইলটা হবে। আচ্ছা দেখি, একই ফাইলই তো এটা, এই যে আসছে। এখন ফাইলে যাবেন, যাওয়ার পর প্যাকেজে ক্লিক করবেন, ঠিক আছে? প্যাকেজ ক্লিক করার পর আপনাকে একটা ফোল্ডার সে চাইবে যে আপনি কোন ফোল্ডারে প্যাকেজটা রাখতে চাচ্ছেন। আমি এই ডেস্কটপের ক্লায়েন্টের এই এআই ফরম্যাটের এখানে এটা সিলেক্ট করে দিলাম ফোল্ডারটা। দেওয়ার পর আমি এখানে কালেক্ট লিঙ্ক ইন সিপারেট ফোল্ডার, রিলিঙ্ক ফাইল টু ডকুমেন্ট, এগুলো সব প্যাকেজিং করে দিলাম। প্যাকেজিং করার পর দেখেন আমি এখানে কিন্তু একটা প্যাকেজ রাখছি, এই যে এআই প্রিন্ট ফাইল প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে হবে কি, আপনার এই ফাইলের মধ্যে আপনি যত ধরনের ফন্ট ব্যবহার করছেন, যত ধরনের ইমেজ ব্যবহার করছেন, যেগুলো লিঙ্ক করেন নাই বা এমবেড করেন নাই, সবগুলো এখানে আলাদা করে একটা রিপোর্ট দিবে আপনাকে। এই এই রিপোর্ট দিবে ক্লায়েন্ট, আপনার এই রিপোর্টটা দেখবে, দেখে দেখবে যে আপনার ডকুমেন্টের নাম কি দিয়েছেন সেটার একটা নাম আছে। এই রিপোর্টটা আমি ওপেন করলাম, করার পর দেখেন এখানে লিখে আছে ডকুমেন্টের নাম, কি কালার মোড ব্যবহার করছেন সেটাও ক্লায়েন্ট দেখতে পারবে। কালার প্রোফাইল এখানে নাই, রুলার রুলার ইউনিট কি দিচ্ছেন, পয়েন্টে রাখছেন, আপনার আর্টবোর্ডের সাইজ কত, এই আর্টবোর্ডের সাইজ সে দেখতে পারবে। আপনার ইমেজ আউটলাইন মোড আছে কিনা এটা দেখবে, কিনা সব দেখতে পারবেন। এবং একই সাথে আপনি কি ফন্ট ব্যবহার করছেন, দেখেন নির্মলা ইউআই ফন্ট ব্যবহার করছেন এবং মাইরিয়া প্রো ওটিপি ফন্ট, এই দুইটা ফন্ট ব্যবহার করছেন। এবং এবং মিসিং ফন্ট দেখাবে যদি তার কম্পিউটারে এই দুইটা ফন্ট না থাকে। আমি যে ক্লায়েন্টকে ইমেজটা এই ফাইলটাতে পাঠাচ্ছি, তার তার পিসিতে যদি এই দুটো ফন্ট না দেখায় তাহলে এখানে দেখাবে মিসিং ফন্ট দেখাবে, তখন সেগুলোকে লিঙ্ক করবে। মনে করেন সে ফন্টেরও তাকে আলাদা একটা অপশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে কি সে কি করবে, সে বুঝতে পারতেছে যে এই ফন্ট গুলো আমার ওই ডিজাইনের মধ্যে আছে, তার মানে এই ফন্ট গুলোকে আমার ইনস্টল করে নিতে হবে, তাহলে আমার ডিজাইনটা আমি ভালো করে দেখতে পারবো। আর ফন্ট যদি না থাকে তাহলে ডিজাইনটা দেখা যাবে না, তাই না? তাই ফন্টটা কি করবেন, অবশ্যই রাইট বাটন ক্লিক করবেন, ক্লায়েন্ট ক্লিক করবে, আপনি তো না, প্যাকেজ তো আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। তাই ইনস্টলে ক্লিক করলে তার ফন্টটা ইনস্টল হয়ে যাবে। আবার এটা রাইট বাটন ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব, ইনস্টল হয়ে যাচ্ছে। বুঝছেন? এইটা হচ্ছে প্যাকেজিং এর সুবিধা। কোনো কারণে ক্লায়েন্টের যদি কম্পিউটার এই ফন্ট গুলা না থাকে, সেই ফন্ট গুলা ইনস্টল করার মাধ্যমে সে একই সাথে সব পাবে। বুঝতে পারছেন? এইভাবে প্যাকেজিংটা কাজ করে। এতটুকু বুঝছেন কিনা, না বুঝলে আমাকে জানান।